শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের বাজার ঊর্ধ্বমুখী। 160 টাকার কাঁচামরিচের দাম উঠেছে 240 থেকে 260 টাকায়। অপরিবর্তিত আছে চালের দাম। স্বস্তিতে মুরগি, গরু ও খাসির মাংসের বাজার। বিক্রেতারা বলছেন অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতা উপস্থিতিও কম। রাজধানীর কারওয়ান বাজার চলমান আন্দোলনের প্রভাব এখানেও। সবজি, মাছ, মাংস এবং মুদিসহ সব ধরনের দোকানপাট খোলা, তবে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা উপস্থিতি কম থাকলেও সবজির বাজার ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের পটল, বেগুন, শসা, পেঁপে, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। মানুষের ভয়ের কারণে, আতঙ্কের কারণে চারদিকের মানুষ আসে না, যেমন যারা আশেপাশে আছে ওনারাই আসে। এই কারণে কাস্টমার আমাদের অনেকটাই কম। সব মালে গতকালের তুলনায় 10 টাকা 20 টাকা বেশি। বিক্রেতারা জানান বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। কালকের বাজারে অনেক মাছ বেশি ছিল, মানুষও ছিল। আজকে মানুষও কম, মাছও কম। বাজারে কেউ আসতে পারে নাই মাল নিয়ে, এই জন্য দাম বাড়ছে। কেজিতে আপনার 2-3 দিন আগে থেকে আপনার কেজিতে 40 টাকা 50 টাকা বেশি। গেল 2 সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি কোনো চালের। চালের দাম যে বাড়ার কোনো প্রশ্ন উঠে না এখন, কেন এখন দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, কেন বাড়বে? ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা, সকাল থেকে কাস্টমার একটু বাজারে কম। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। সয়াবিন তেল, মসুর ডাল, চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। রসুন কিনছিলাম 185 টাকা কেজি, কালকে কিনছি 190 টাকা কেজি। যেমন আদাটা আমি কালকে কিনে আনছি আমি 240 টাকা কেজি, তো 260 টাকা 280 টাকা করে বিক্রি করতে হয়। মুরগির দাম অপরিবর্তিত। সোনালী কক প্রতি কেজি 260 টাকা, ব্রয়লার 170 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের নিরাপত্তাজনিত কারণে আজ থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রোববার বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারীদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। যদিও চলমান পরিস্থিতিতে পোশাক রপ্তানি ও ক্রয়াদেশ নিয়ে উদ্বেগে রয়েছেন কারখানা মালিকরা। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলতে আজকে সংবাদ বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএম-এর পরিচালক মহিউদ্দিন রুবেল, একই সাথে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডেনিম এক্সপার্ট লিমিটেড। আমরা মহিউদ্দিন রুবেলকে স্বাগত জানাতে চাই। আমরা জানি যে আজকে যে চলমান পরিস্থিতির কারণে কিন্তু ইন্টারনেট সংযোগ এবং ব্রডব্যান্ড বন্ধ রয়েছে, তাই আমরা টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএম-এর পরিচালক জনাব মহিউদ্দিন রুবেল। আমরা তাকে স্বাগত জানাতে চাই। মহিউদ্দিন রুবেল, নিটোল টাটা বিজনেস আওয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে এই পরিস্থিতিতে আসলে আমরা ইন্টারনেট সংযোগ থেকেও বিচ্ছিন্ন, যেটি আসলে ব্যবসা বাণিজ্যে আপনারা এর আগেও যেটি বলেছেন, এর আগে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র পোশাক শিল্প নয়, সারা দেশই আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরকম একটি পরিস্থিতিতে পোশাক শিল্প যখন আপনারা ক্রয়াদেশ নিয়ে চিন্তিত ছিলেন, আবারও যে কারখানার চাকা বন্ধ হয়ে গেল, সেটি নিয়ে একটু শুরুতে একটু প্রতিক্রিয়া জানতে চাই। শ্রমিকদের উপর কী ধরনের অভিঘাত আসতে পারে, আমাদের রপ্তানি, আমাদের ক্রয়াদেশের ক্ষেত্রে কী ধরনের অভিঘাত আসতে পারে, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। মহিউদ্দিন রুবেল। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আসলে দেখুন, শুধুমাত্র গার্মেন্টস শিল্প যে বন্ধ আছে ব্যাপারটা তো তা না। সব ধরনের ব্যবসা বাণিজ্য শিল্পই আসলে এই মোমেন্টে স্থবির অবস্থায় আছে। তো ডেফিনেটলি এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে গার্মেন্টস যখন কিছুদিন আগে বন্ধ হয়েছিল, তখনই আসলে আমাদের এটা ম্যানেজ করে নেওয়াটা ডিফিকাল্ট ছিল। কারণ আমাদের তো আসলে ওয়ার্কারদের সবকিছুর পরে তাদেরকে তো স্যালারি থেকে শুরু করে সবকিছুই সুবিধা দিতে হবে।
একই সাথে আমাদের আর্নিংটাও ঠিক থাকতে হবে। তো সেই যে মাঝখানে গত মাসে যে কয়দিনের বন্ধ, সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে ডেফিনেটলি এই মোমেন্টে আবার নতুন করে এই বন্ধটা আমাদের সামলায় ওঠাটা অবশ্যই আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এতে বলার কোনো অপেক্ষাই রাখে না। এখন ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে কত দ্রুত সবকিছু নর্মাল ভাবে আমরা ফ্যাক্টরি খুলতে পারবো, মানুষ তার জীবিকায় ব্যাক করতে পারবে, জনমনের স্বস্তি ফিরে আসবে এবং অর্থনীতির একটা বড় অংশ তো আসলে আমাদের গার্মেন্টস খাত থেকেই আসে, এই টোটাল আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসে। সেটি আপনি ইন্টারনালি বলেন, আমাদের এক্সপোর্ট আর্নিং বলেন, এবং আমাদের এতগুলো মানুষের জীবিকা নির্ভর করছে আমাদের দেশের, তাদের পরিবার থেকে শুরু করে সবাই এর সাথে জড়িত, অনেক ব্যাংক বিমা সবই জড়িত। তো অবশ্যই এই খাত বন্ধ থাকলে তো শুধু মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, সমগ্র দেশেই আসলে এটা এফেক্ট করবে। একই সাথে আপনার যে আমাদের যে বৈদেশিক যে ইমেজ আছে, আমাদের যে একটা বহির্বিশ্বে যে আমরা একটা ইমেজ তৈরি করেছি বাংলাদেশকে এরকম একটি পরিস্থিতিতে ম্যানুফ্যাকচারার কান্ট্রি এখন আসলে এই রক্তক্ষরণ যতটা কম হয় সেটি আসলে সবারই কাম্য। আপনাদের কাছে কি মনে হয় যে আমাদের আসলে যাদের সাথে আসলে যোগাযোগ, আপনাদের বায়ারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট একটা বড় ধরনের টুলস এই মুহূর্তের আজকের দিনের জন্য, আজকের যুগের জন্য, সেটি বন্ধ করে দিলে আপনাদের যোগাযোগের জায়গাটি থেকে কি ধরনের ক্ষতি, অর্ডারের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ে, সেটা নিয়ে যদি একটু বলতেন। দেখুন, আজকের দিনে যোগাযোগের প্রথম মাধ্যমই হচ্ছে ইন্টারনেট আসলে। তো সেটি আপনি যে ধরনের ব্যবসা বা যে ধরনের কমিউনিকেশনের জন্যই বলেন না কেন। তো আর আমাদের ক্ষেত্রে তো বৈদেশিক নির্ভর যে ব্যবসাটা আছে, বৈদেশিক নির্ভর সমস্ত ব্যবসাগুলি অবশ্যই ইন্টারনেটের উপরে ফুললি ডিপেন্ডেন্ট। শুধুমাত্র যে তাদের সাথে কমিউনিকেশন ইমেল তাও না, আমাদের যে ইনভয়েস করা, আমাদের যে আপনার ব্যাংকিং ট্রানজেকশন, পেমেন্ট রিলেটেড সবকিছু আপনার এগুলো প্রত্যেকটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই এই যখন ইন্টারনেট সার্ভিস ব্যাহত হয়, একটি গ্যাপ তো তৈরি হয় কমিউনিকেশনের, আমাদের বায়ার বা ব্যান্ডের সাথে তাদেরও একটা অস্থিরতা তাদের মনে বিরাজ করে। তো ডেফিনেটলি কিছুদিন আগে একবার এই গ্যাপটা তো হয়েছে, আবার এখন যখন হয়েছে আসলে এই মোমেন্টে আমরা তো কেউই কোনো সিচুয়েশনে নাই যে কি ব্যাখ্যা এখন এই মোমেন্টে আমরা বলতে পারছি, কারণ আমরা আসলে সবাই পরিস্থিতি দেখছি যে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এবং একই সাথে আমরা আশা করি একজন বাংলাদেশি হিসেবে যে আমাদের সবকিছু সুন্দর মতো চলবে, সেটি হোক দেশ হোক ব্যবসা বাণিজ্য, আমরা সবাই একসাথে সুখে শান্তিতে বাস করব। সে ধরনের একটা পরিস্থিতি আমরা অবশ্যই ব্যবসা বাণিজ্যতে মানে দেশের সাথে সাথে ব্যবসা বাণিজ্য আমরা কামনা করি। জি, মহিউদ্দিন রুবেল, আপনাদের এই যোগাযোগের ক্ষেত্রে এর আগেও আসলে যখন কথা হচ্ছিল বা এর আগেও যখন প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় হয়েছিল, সেখানে বলা হচ্ছিল যে অন্তত মেইল করার মতো যোগাযোগ, মানে ইন্টারনেট একেবারে শাটডাউন না করে সেটি আসলে স্বল্প মাত্রায় যোগাযোগের একটা অপশন রেখে দিলে আপনাদের জন্য সহজ হয় কিনা, সেই বিষয়টা নিয়ে যদি বলতেন। দেখুন, অবশ্যই গার্মেন্টস গুলো বা রপ্তানিমুখী কলকারখানাগুলো বা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইনস্টিটিউশন গুলো আছে, তাদেরকে যদি ন্যূনতম কমিউনিকেশনের একটা উপায়, অ্যাটলিস্ট শুধুমাত্র ফর এক্সাম্পল মেইল কমিউনিকেশন যাতে করে বলতে পারছি যে এই অবস্থা, সেটা হলে তো অ্যাটলিস্ট অবশ্যই ভালোই হয়, ভালো ডেফিনেটলি হবে। কিন্তু এখন সেই ব্যবস্থাপনা তো আসলে আমাদের কাছে নেই, বা আমরা শুধু সেটা এক্সপেক্টই করতে পারি। সেটা তো আসলে যে সংস্থাগুলো আছে তারা বলতে পারবে যে তারা কতটুকু আমাদেরকে এভাবে করে ম্যানেজ করে দিতে পারে। তবে যদি দিতে পারে ডেফিনেটলি, মানে একদম না পাওয়া থেকে যদি এতটুকু আমরা অ্যাটলিস্ট কমিউনিকেশন করে রাখতে পারি, ইফেক্টিভ বন্ধ থাকলেও অ্যাটলিস্ট আমরা তো বলতে পারবো যে হ্যাঁ এই কারণে হচ্ছে বা এটা, সেটা ডেফিনেটলি ভালো হয়। এখন আসলে সেটি তো আর আমাদের উপরে এই মোমেন্টে আমরা তো আর সে বলতে পারছি না, মন্তব্য করতে পারছি না যে সেই ব্যবস্থাপনাগুলো কর্তৃপক্ষ কিভাবে দেখছে। নিশ্চয়ই এটা আসলে বহুমুখী একটা প্রভাব, বিশেষ করে আপনাদের রপ্তানিমুখী শিল্পে তো নিশ্চয়ই। আমরা যদি একটু জানতে চাই যে যারা ছোট কারখানা রয়েছে, মাঝারি কারখানা রয়েছে, বিজিএমের নেতৃত্ব দিচ্ছেন আপনি পরিচালক হিসেবে, বিজিএমের যে সদস্য কারখানাগুলো রয়েছে তাদের আসলে বেতন দেবার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের অভিঘাত হয়ে আসছে কিনা, কি মনে হয় আপনার, বা এই ধরনের পরিস্থিতি দেখছেন কিনা ছোট কারখানাগুলো, মাঝারি কারখানাগুলোতে? দেখুন, আপনি ছোট কারখানা বলেন আর বড় কারখানা বলেন, বেতন তো সবাইকেই দিতে হবে। ওয়ার্কার হয়তো কারোর কম, কারোর হয়তো বেশি। তো কারোর হয়তো একটু আপনার অর্থের দিক থেকে তারা হয়তো একটু
শক্ত, তো সে হয়তো 7 দিন ম্যানেজ করতে পারবে, যে ছোট সে হয়তো 3 দিন, বাট একটা লেভেল পরে কিন্তু কেউই আর ম্যানেজ করতে পারবে না, এটা ফর শিওর। এখন আপনি হয়তো গত 4 দিনের ধাক্কাটা হয়তো কিছু ফ্যাক্টরি ম্যানেজ করতে পারবে, হয়তো কিছু পারবে না, বাট যেগুলো পারবে সেই সংখ্যাটা কিন্তু খুব বেশিও না। আমাদের একদম বৃহৎ কলকারখানা থেকে তো আমাদের মাঝারি এবং ক্ষুদ্রটা বেশি। তো ডেফিনেটলি গত ধাক্কাটাই একটু কষ্ট তো হবেই, অনেক মালিক, একটু না আমি মনে করি অনেকটুকুই কষ্ট হবে অনেকের জন্য। কারণ শুধু যে 4 দিনের ওই বেতন ম্যানেজ করা কষ্ট তা তো না, তার সাথে তো আসলে আনুষঙ্গিক আরো অনেক কিছুই খরচ বা ক্ষতি যোগ হবে। তো সেই সাথে এখনের যেটা সেটা আমি মনে করি বড় ধরে সামলাতে কষ্ট হবে, শুধু ছোট কেন। তো আর একই সাথে এই সময় কিন্তু আমাদের শ্রমিকদের বেতনের সময় ছিল অবশ্যই। এটা তো আমি শুধু বেতনটা তো আর রেডি থাকে না আমাদের কাছে, আসলে আমরা এটা তো বাইরে থেকে পেমেন্ট পাই, এক্সপোর্ট আসে, সেটাকে ব্যাংকে রিয়েলাইজেশন করা, অনেকগুলো প্রক্রিয়া আছে, কিন্তু রেডিমেড কিন্তু এখানে কিছুই থাকে না টাকা। তো আমাদের প্রতিদিনের হিসেবে, প্রতি ঘন্টার হিসেবেই কিন্তু টাকাটা এখানে আর্নিং হয়, এক্সপোর্ট হয়, দেন আমরা এটাকে রিয়েলাইজ করে পেমেন্ট দিতে পারি। তো এখন অবশ্যই এই কদিনের ক্ষতি বা যে গ্যাপটা সেটা ম্যানেজ করে কত ফাস্ট আমরা দিতে পারবো সেটা তো একটা কোশ্চেন থাকেই, এখন সেটা খুললে হয়তো আমরা বলতে পারবো। তো ডেফিনেটলি একটা আমাদের মধ্যে তো এটা নিয়ে একটা অস্থিরতা বা একটা চিন্তার এখন বড় কারণ হয়েছে। কারণ আমি একটা মালিক হিসেবে আমরা না হয় তাও কোনো একটু হয়তো তাদের থেকে বেশি ম্যানেজ করবো ওয়ার্কারদের থেকে, বাট তাদের তো হয়তো এতটুকু সহনশীলতাও নেই। তাদেরকে নিয়েও আমরা কিন্তু অনেক চিন্তিত যে আমাদের শ্রমিক ভাই বোনেরা কিভাবে চলবেন। আসলে সবাই আমরা মানে শুধু কেউ কম কেউ বেশি, কিন্তু প্রত্যেকেই তো আসলে মানে আমরা চিন্তিত, এবং প্রত্যেকেরই হয়তো একটা অনিশ্চয়তা তো থাকছে আমাদের এখন। জি নিশ্চয়ই। আমরা সব থেকে বড় বিষয় যেটা আমরা দেখলাম যে রানা প্লাজা পরবর্তী পোশাক শিল্পের যে একটা নতুন করে ব্র্যান্ডিং, নতুন করে যে ভাবমূর্তি আসলে বিশ্ব দরবারে আপনারা প্রতিষ্ঠা করছিলেন উদ্যোক্তারা, এবং আমরা দেখছিলাম যে গ্রিন রেভলিউশন হচ্ছিল এই সেক্টরে নিয়মিতভাবে। আমরা দেখছিলাম যে বিশ্বের শীর্ষ 10টা কারখানার 9টাই বাংলাদেশে, 2 শতাধিক গ্রিন কারখানা আমাদের হয়ে গেছে। এরকম একটা ভাবমূর্তি নিয়ে যখন চলছিল তখন এই পরিস্থিতি আপনাদের এই ভাবমূর্তির ক্ষেত্রে বড় ধরনের একটি ধাক্কা নিয়ে আসবে বলে মনে করেন কিনা? দেখুন, ভাবমূর্তির যেই প্রত্যাশা আর প্রাপ্তি, সেখানে একটা গ্যাপ আমাদের সবসময়ই ছিল। আমরা এই জায়গাটা আসলে অন্য অনেক দেশের থেকে একটু পিছিয়ে বরাবরই ছিলাম। তবে আগের যে কোনো সময় থেকে এখন আমরা একটু বেটারে ছিলাম বা বেটারে যাচ্ছি বা গিয়েছি আস্তে আস্তে করে। তো ডেফিনেটলি আমাদের রানা প্লাজা বলেন, তার আগেও যদি বলি চাইল্ড লেবার থেকে শুরু করে অনেকগুলো স্টেপ পার করে কিন্তু আমরা এখানে এসেছি। একটা আগের যে কোনো সময় থেকে আমরা একটা বেটার অবস্থানে যাচ্ছিলাম। তো অবশ্যই সেই সময় যে কোনো রকম গ্যাপ, যে কোনো রকমই আমাদের যদি ক্ষতি বা গ্যাপ হয়, অবশ্যই সেটা তো ইমেজের ক্ষেত্রে বাইরের কাছে ভালো বার্তা বায়ারদের কাছে বহন করে না। কারণ তারা তো দিনের শেষে তাদের মাল সোর্স করতে হবে, তাদেরকে তো সেল করতে হবে। সে আমার দেশের ক্ষতিটা আসলে বা আমার দেশের ইন্টারনাল সমস্যাটা হয়তো আমি রিয়েলাইজ করবো বা বুঝবো, একজন ক্রেতা হিসেবে সে তো আসলে এটা বুঝতে চাবে না, কারণ তার কাছে তো অল্টারনেটিভ আছে। সে ডেফিনেটলি আমার থেকে যদি বেটার কোনো কিছু পায়, মানে কেন যাবে না? আমি যদি হয়তো আমিও তো যেতাম। তো অবশ্যই এখানে একটু তো আমাদের জন্য শঙ্কার কারণ থাকছেই আমাদের ইমেজগত ব্যাপারে। নিশ্চয়ই। আমি এর আগেও আপনাদেরই অনেক উদ্যোক্তার সাথে কথা বলছিলাম, বিটিএম এর সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে ভাবমূর্তি নিয়ে তারা একটা বড় ধরনের চাপের মধ্যে পড়েছেন, সংকটে পড়েছেন, এবং অনেক ক্রয়াদেশের ক্ষেত্রে চায়নায় চলে যাচ্ছে, যেটি আপনি বলছিলেন বিকল্প বাজারে চলে যাওয়া। এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আপনার কাছে মনে হয় কিনা যে, অথবা আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন যে এইরকম পরিস্থিতি আসলে ক্রয়াদেশ ভিন্ন দেশে চলে যাওয়ার একটা শঙ্কা থেকে যায় কিনা? দেখুন, রাতারাতি তো আসলে এক রাতে দুই রাতে কিছু হয়ে যায় না, তবে ডেফিনেটলি একটা আতঙ্ক, একটা চিন্তা তো যারা ক্রেতা তাদের মনে পড়েছে বা হবে, এবং সেটার একটা প্রভাব লং টার্মে কিছু না কিছু তো পড়বেই। এখন আমরা কতটা ফাস্ট সেটা ম্যানেজ করতে পারবো ততটা ক্ষতি কম হবে। তবে এখানে যে একটা গ্যাপ হবে এবং কিছুটা যে যাবে, সব বায়ারে যে রাতারাতি চলে যাচ্ছে তাও তো না, তাদেরও কিছু কমিটমেন্ট আছে। বাট অবশ্যই ছোট বা বাছারি বায়ার বা যাদের এক একটা বায়ারের বা এক একটা ক্রেতার স্ট্র্যাটেজি এক এক রকম, তবে কেউ আগে আর কেউ পরে, অবশ্যই সেটারও একটা সহনশীলতার মাত্রা আছে। ডেফিনেটলি সেখানে তো আমাদের ক্ষতি হওয়ার সুযোগ আছেই, এবং কিছু তো হয়েছে বা হচ্ছে এবং হবেও সামনে, এটা আমরা বলতেই পারি। এখন এই ক্ষতি আসলে, এই অনিশ্চয়তা আসলে কতদিন বা কতক্ষণ, বা আমরা এই যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া সেটি কতক্ষণ, সেটিও তো আসলে বোঝা যাচ্ছে না যে সেটি রাতারাতি আজকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, বা এটির পরিস্থিতি শান্ত হবে। এটি একটি রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক সমাধান এখানে প্রয়োজন। সব মিলিয়ে আসলে একটু যদি প্রত্যাশার কথা বলতেন আপনি, যে এই ইন্টারনেটের ক্ষেত্রে আপনাদের চাওয়ার জায়গাটা বা প্রত্যাশার জায়গাটা।
দেখুন, এক এক সময়ের অনিশ্চয়তা তো আসলে এক এক রকম হয়। গত কিছুদিন আগে যখন হলো তখন কিন্তু আমরা এক্সপেক্ট করিনি আজকে এটা হবে। আমরা কেউই জানতাম না হয়তো যে এখন আমরা আরেকটা অনিশ্চয়তা পড়বো। তো অবশ্যই আমরা যদি অতীতের কথা বলি, বাংলাদেশ তো আসলে আমরা তো আসলে পশ্চিমা দেশগুলোর মধ্যে এত উন্নত না, আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। তো অবশ্যই এই সময় আমাদের যে কোনো সাপোর্টই আমরা এক্সপেক্ট করি যে আমরা সামগ্রিকভাবে একসাথে দেশবাসী দেশ মিলে আমরা এগিয়ে যাব। তো অতীতে যদি আপনি দেখেন যে কোনো রকম দেশের ইন্টারনাল ইস্যুর মধ্যেও কিন্তু আমরা সব পক্ষগুলো একমত হয়ে কিন্তু গার্মেন্টস শিল্পকে বা এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্পকে আমরা কিন্তু আলাদা রাখার চেষ্টা করেছি এবং সেই সুযোগ সুবিধা সাপোর্ট আমরা সবার থেকেও পেয়েছি। তো এই জিনিসটা তো আমরা এজ এ ব্যবসায়ী বা গার্মেন্টস এর থেকে আরএনজি সেক্টর থেকে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর থেকে আমরা এক্সপেক্ট করবোই যে আমাদেরকে যদি এই সাপোর্টটা দেওয়া হয়, অ্যাটলিস্ট আমরা ইকোনমিটা চালাতে পারবো এবং আমাদের ওয়ার্কার, শ্রমিক, দেশবাসী সবাইকে নিয়ে আমরা কিছুটা হলেও স্বস্তির দিকে থাকতে চেষ্টা করব। নিশ্চয়ই সেই সাপোর্টটা আমরা সবার থেকে এক্সপেক্ট করি। নিশ্চয়ই সেটি আসলে প্রত্যাশা আমাদের সবারই। মহিউদ্দিন রুবেল, আমরা যদি আরেকটু জানতে চাই যে এর আগে বিজিএমই থেকে জানানো হয়েছিল যে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়েছিল, যে 7,000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির একটি হিসাব দেওয়া হয়েছিল। সার্বিকভাবে সেটি এখন আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, বা সেটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে। দেখুন, আসলে নতুন পরিস্থিতিটা তো গতকাল থেকে আসলে আমরা ফেস করছি, আবার আজকে থেকে মূলত সেটা পূর্ণতম ফেস করছি। তো এখনো আমরা সেই জায়গায় গুছিয়ে উঠতে পারিনি যে পরিমাণটা কি বা না কি। আমরাও আসলে এখনো বসার ব্যাপার আছে, আমাদের বোঝার ব্যাপার আছে। তো ডেফিনেটলি আগের থেকে ক্ষতিটা এখন হয়তো একটু বেশি যোগ হবে, বিকজ আগের যেই ক্ষতিগুলো ছিল সেটার সাইড এফেক্ট গুলো এখন আরো ব্যাপকভাবে হওয়ার সুযোগ থাকে। ইয়ার বলেন, ডিসকাউন্ট বলেন এবং ক্যান্সেলেশন বলেন, সেগুলো আগের যে কোনো সময় থেকেই এখন হয়তো আরো বেশি হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আসলে এটা আমাদের বসে আমাদের আসলে পর্যালোচনা করে বলার ব্যাপার আছে আমাদের অর্গানাইজেশন থেকে। জি, মহিউদ্দিন রুবেল, আমরা এই ধরনের প্রভাব এর আগে যেটি হয়েছিল, আপনারা যে ক্ষতির হিসাবটি আসলে দিয়েছিলেন, এটি আসলে কি ধরনের ক্ষতি বা কি ক্ষতি বা কি হিসাব পদ্ধতিটা আসলে কি, সেটি নিয়ে যদি একটু প্রশ্ন তোলা হয়, সেটা নিয়ে একটু পরিষ্কার করবেন কিনা। নরমালি আসলে দেখেন, যেটি কালকে হবে সেটা তো আমি আজকে বলতে পারছি না যে কালকে এক্স্যাক্টলি কত এক্সপোর্ট হতো। আমরা গতবারের এই সময়ের সাথে আসলে কম্পেয়ার করি ইনিশিয়ালি। গতবারের এই সময়ে যেটা এক্সপোর্ট ছিল, আমরা তো ধরে নিতে পারি যে মিনিমাম যে এক্সপোর্টটা আজকের দিনে হতোই, সেটার সাথে আমাদের একটা গ্রোথ টার্গেট থাকে, অবশ্যই সেটা যোগ হবে। সেটা যোগ হলে তো ডেফিনেটলি গতবারের থেকে আরো বেশি হওয়ার কথা। আমি যদি বেশি নাও ধরি, আমি এবারের গতবারের এক্সপোর্টের ডেটের সাথে আজকের ডেট মিলিয়ে তো আমরা সেটা বলতেই পারি যে এরকম কিছু আমাদের মিনিমাম ক্ষতি হয়েছে। তো আসলে এই মোমেন্ট আসলে এটা নিয়ে মন্তব্য না করে আমরা আর একটু দেখে অবজার্ভ করে পর্যালোচনা করে বলতে পারবো। আমি শেষ মন্তব্য নিতে চাই আপনার, যে এখন আসলে চলমান পরিস্থিতি, এই যে ব্যাংকিং কার্যক্রম তো আসলে বন্ধ, আপনাদের একটু যদি শুধুমাত্র এই এখন বন্ধ বলে নয়, সাম্প্রতিক সময়ে আমরা যদি একটু বলি যে আমাদের রপ্তানির যে প্রবৃদ্ধি, আমাদের যে ইম্পোর্ট বিল পে করবার ক্ষেত্রে ডলারে এক ধরনের চাপ বা ডলার সংকট, সেটি বোধ করেছেন কিনা? আসলে উদাহরণের একটা সংকট দিয়ে তো আমরা বেশ কিছুদিন ধরে যাচ্ছি। এটা তো হঠাৎ করে না, বেশ কিছুদিন ধরেই হচ্ছে। এই সংকটটা আমাদের ইন্টারনালি ছিল, এই ব্যাংকিং যে খাতে যে সংকটটি, আমরা সেই সংকটটা এখনো মোকাবেলা করে আসতে পারিনি। এটা আছে, জি, সেটাই আমি বলতে পারি। জি, আমাদের রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে কি একটু বলবেন, যে আমাদের যে চলমান গত 3 মাসের যদি প্রবৃদ্ধি ধরা হয়, যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবের সাথে একটা বড় পার্থক্য পরে তৈরি হলো, আপনাদের দিক থেকে বলা হচ্ছিল আসলে ক্রয়াদেশ কম পাওয়া যাচ্ছে, কিন্তু ইপিবির হিসাবে যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছিল, আমরা একটু আসলে একটু ছন্দপতন হচ্ছিল কিনা কোথাও? আসলে আমি ইপিবির হিসাব নিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটার কথা বলা হচ্ছে সেটি নিয়ে এই মোমেন্টে মন্তব্য করা ঠিক হবে না, বিকজ ওটি আসলে কিন্তু একটি কমিটির মাধ্যমে পর্যালোচনাধীন আছে। তো অবশ্যই সেই কমিটির মন্তব্যের পরে আমরা সেটি স্পষ্টভাবে হয়তো বুঝবো। তবে ডেফিনেটলি আমাদের গ্রোথ যে লেভেলে হওয়া উচিত ছিল সেই লেভেলে হয়নি, আমাদের এক্সপোর্ট হয়নি বা আমাদের গ্যাপ ছিল, এটা আমরা বলতে পারি।
জি, কিন্তু প্রবৃদ্ধির যে ধারা সেটিকে কতখানি সন্তোষজনক মনে হয়, সেটি একজন উদ্যোক্তা হিসেবে, বিজিএম এর পরিচালক হিসেবে সেটা যদি একটু বলতেন। আমাদের আরো বেশি প্রবৃদ্ধি করা উচিত ছিল, এবং আমাদের যে লেভেলের প্রবৃদ্ধি আমাদের কাছে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে সেটি আমরা আসলে আমাদের কাগজে কলমে আমরা সেটা দেখতে পাচ্ছি না, সেটা রিফ্লেক্ট হয়নি বলে ডেফিনেটলি অ্যাজ এ উদ্যোক্তা তো আমি আমার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দিয়ে বলতে পারি। জি, এখন আমাদের পোর্টের একটা জায়গায় যদি আপনারা সবসময় বলতেন যে বন্দর সক্ষমতা, লিড টাইম কমিয়ে আনা, বেশ কিছু চ্যালেঞ্জের কথা, আমরা যদি রাজনৈতিক এই চলমান অস্থিরতার বাইরে গিয়েও কথা বলি, সেই জায়গাগুলোতে আসলে তৈরি পোশাক শিল্পের এখনও কী ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে, যেটি আসলে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো আসলে কি দেখেন? একটা তো বহির্বিশ্বে আমরা মূল্য বাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে, বায়ারদের সাথে নেগোসিয়েশনের চ্যালেঞ্জ রয়েছে, অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো আমাদের আসলে কি দেখেন? আমাদের পোর্টের সক্ষমতা তো আগের থেকে ডেফিনেটলি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তবে এই ধারাবাহিকতাটাকে ঠিক রাখা, আমাদের পোর্টে মাল পৌঁছানো থেকে শুরু করে সুস্থভাবে যে একটা কন্টিনিউয়াসলি হ্যান্ডলিং করা, আমরা যে মাল নিরাপদে পৌঁছানো এবং সেই পৌঁছানোতে দেরি না হওয়া, এবং প্রতিমধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত মাল না হয় আমাদের, এগুলো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আমাদের ডেফিনেটলি। সেই সাথে আমি সক্ষমতা আগের থেকে বেটার হয়েছে, তবে আরো বেশি বেটার হতে হবে, কারণ আমরা যে ধরনের এক্সপোর্ট কাম্য করছি, এক্সপেক্ট করছি 50 বিলিয়ন 100 বিলিয়ন, অবভিয়াসলি তার জন্য তো আমাদের আরো বেশি সক্ষম হতে হবে নিশ্চয়ই, এবং তার থেকে বড় কথা বেটার হ্যান্ডলিং হতে হবে, আরো সুস্থ ব্যবস্থাপনা থাকতে হবে সেটা। জি, আমরা কি এই এখনো দেখছি যে কন্টেইনার জট চট্টগ্রাম বন্দরে, আপনাদের পোশাকের ক্ষেত্রে এই ধরনের কন্টেইনার জটের ঘটনাগুলো কতটা ঘটছে সেটা নিয়ে একটু বলবেন কিনা? দেখুন, এই আজকের স্ট্যাটাস তো ডেফিনেটলি এখন সবকিছুই তো আমাদের কমিউনিকেশন তো বন্ধ, তো মাঝখানে গতবার তখন তো জট ছিলই, সেই জটও আসলে কিন্তু আস্তে আস্তে খোলা শুরু হয়েছিল। তো এখন দেখার ব্যাপার আছে যে এই বর্তমান কমিউনিকেশন গ্যাপের কারণে সেই জট আবার কোথায় গিয়ে থাকে। অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে যদি একটু আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই, সার্বিকভাবে এই পরিস্থিতিতে কি প্রত্যাশা করছেন? আরেকবার একটু শুনতে চাইব যে আপনাদের শিল্প তো অনেক বেশি ক্ষতির মুখে আসলে পড়েছে, সার্বিকভাবেই আসলে অর্থনীতি ক্ষতির মুখে, শেষ মন্তব্য নিতে চাই মহিউদ্দিন রুবেল। দেখুন, অ্যাজ এ ব্যবসায়ী, অ্যাজ এ সংগঠনের লোক যেভাবে মূল্যায়ন করেন বা যে বাংলাদেশি, আমরা এক্সপেক্ট করি আমাদের দেশে সবকিছুই সুন্দর মতো চলবে, সবকিছুই ভালো মতো চলবে, সবাই বেটার থাকবো। আর বেটার থাকার একটা বড় উপায় তো জীবিকা যদি ঠিক না থাকে বেটার আপনি থাকবেন কিভাবে? আর বাংলাদেশের জীবিকার একটা বড় অংশ হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প বা এক্সপোর্ট খাত। তো সেই টাকা ঠিক মতো চলতে হবে, যখনই সেই টাকা ঠিক মতো কন্টিনিউয়াসলি চলবে তখনই সবকিছু আসলে আস্তে আস্তে করে ভালো মতো চলবে। তো আমরা এক্সপেক্ট করি যে কোনো সিচুয়েশনই সুন্দর হয়ে আসবে, ঠিক হয়ে আসবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনধারায় ফিরে আসব। একই সাথে বহির্বিশ্ব আমরা আমাদের সেই জায়গাটাকে আবার বুঝাতে সক্ষম হবো যে না, আমাদের এখন পারফেক্টলি সব ঠিক আছে, আমরা আগের মতোই ভালো অবস্থানে আছি বা সামনে আরো যাবো, তোমরা আমাদের সাথে কাজ করতে পারো, ডিপেন্ড করতে পারো। সেই অবস্থানে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাবে বা যাবো, আমরা সেটা এক্সপেক্ট করছি। নিশ্চয়ই মহিউদ্দিন রুবেল, আমরাও আশা করি যে এই অস্থির সময় কাটিয়ে আলোকিত সময়, সুন্দর সময় আমাদের ফিরে আসুক, সেটাই কাম্য, এবং অর্থনীতির রক্তক্ষরণ আসলে বন্ধ হোক। বড় ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মহিউদ্দিন রুবেল, পরিচালক বিজিএমইএ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডেনিম এক্সপার্ট লিমিটেড। কথা বলছিলেন সাম্প্রতিক পোশাক শিল্প এবং শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে। নিটল টাটা বিজনেস অ্যাওয়ার্ডের সময় হলে একটা বিরতি নিবার, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস অ্যাওয়ার্ডে। এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষক। পানির অভাবে আমন চারা রোপণ ও রক্ষায় প্রতিদিনই সেচ দিতে হচ্ছে, ফলে বাড়তি খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা। এমন অবস্থায় সম্পূরক সেচ দিয়ে আমন চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
বর্ষাকাল আমনের ভরা মৌসুম। এই মৌসুমে বৃষ্টির পানিতে আমন চাষে হাসি ফোটার কথা কৃষকের ঠোঁটে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় দিন কাটছে দিনাজপুরের চাষিদের। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন তারা। রোপা আমনের চারা রক্ষায়ও সেচ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকরা জানান, বৃষ্টি না হওয়ায় সেচ ব্যবহার করায় গুনতে হচ্ছে বাড়তি খরচ, তার উপর আছে লোডশেডিং। তার পানি নেই, আকাশের কোনো কিছু নেই। এখন বৃষ্টির কারণে অনেক মাটি পড়ে যাচ্ছে, আবার গাছতেও পারতেছি না। মোটর দিয়ে পানি দিতে হচ্ছে, মেশিন লাগাইতে হচ্ছে এবং বিদ্যুৎ থাকছে না। এই অবস্থায় কৃষকদের সম্পূরক সেচ দিয়ে আমন আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের সাথে থেকে মাঠ পর্যায়ে আমাদের এসএওদের পরামর্শ দেওয়া আছে, তারা যাতে কৃষকদের সাথে থেকে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে। জুলাই মাসে দিনাজপুরে সর্বমোট 428 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টিপাতের অধিকাংশই চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, দিনাজপুরে মোট ৭৬,০০০ সেচ যন্ত্রের মধ্যে আমন আবাদে ৩২,৫০৬টি সেচ যন্ত্র চালু রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরবো আন্তর্জাতিক বাণিজ্যের সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারে। জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। আষাঢ় ও শ্রাবণেও ভরসা ডিজেল চালিত পাম্প। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকেও সেচ সুবিধা পাচ্ছেন না অধিকাংশ কৃষক। এমন পরিস্থিতিতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমন ধান চাষের অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আষাঢ় শ্রাবণের বৃষ্টি নির্ভর আমন চাষ করতেও দক্ষিণ পশ্চিমের কৃষকদের ডিজেল খরচায় পাম্প মেশিন দিয়ে পানি তুলতে হচ্ছে। এ কারণে অনেক কৃষকই এখনো ভারী বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন জমি। কৃষকরা বলছেন, একে তো সার, বীজ ও লাঙলের খরচ বাড়তি, তার উপর এই সেচের যন্ত্রণা। ধান চাষে লাভের আশা আর থাকছে না। সবটার দামই হচ্ছে বেশি, জমির দাম বেশি, সবই বেশি, তাতে আমার কোনো লাভ হয় না। সম্পূর্ণ খরচ অতিরিক্ত, কিন্তু ধানের দাম সীমিত। এভাবে চাষের তো খরচের তুলনায় পড়তে হবে না। মাঠে ধরেন বোরিংও নাই, আছে পানি পাওয়া যায় না। পানি না হলে তো ধান আমরা করতে পারবো না। কৃষি বিভাগ এবারও কুষ্টিয়া জেলায় ৮৮,৯২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরলেও পুরো নির্ভরতা বৃষ্টির উপর। যেহেতু বৃষ্টি নির্ভর ফসল, ধান লাগানো হয়ে যাবে এবং আশা করি যে এই কয় মাস বৃষ্টি হবে এবং আমাদের এই আমনটা আমরা ভালোভাবে ঘরে তুলতে পারবো। এর জন্য আমাদের কৃষি বিভাগ সর্বক্ষণ মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আর বর্ধিত খরচ মেটানোর জন্য কৃষকের ভর্তুকি বাড়ানোর দাবিও পূরণ হয়নি। এতে ধান চাষে অনাগ্রহ সৃষ্টি হলে ৩ মাস পর দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে আশঙ্কা অর্থনীতিবিদের। টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে, যেটা আবার দ্রব্যমূল্যের উপর চাপ পড়বে, যেটা আপনি আজকে বুঝবেন না, 3 মাস পরে সেটা বুঝবেন। বড় মৌসুমে ধান চাষ হয় কুষ্টিয়া জেলায়। এরকম 500 হেক্টরেরও বেশি জমি চাষ না করে ফেলে রেখেছিল কৃষক। এবার আমন মৌসুমেও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। ভর্তুকি বাড়িয়ে বা অন্য কোনো উপায়ে কৃষকদের উৎসাহ সৃষ্টি করা না গেলে এই ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে জাপানি ফার্মাসিউটিক্যালস জায়ান্ট তাকেদা প্রায় 1000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সেই সাথে বন্ধ করে দিচ্ছে সান দিয়েগোয় অবস্থিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। নিক্কে এশিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। 2019 সালে সান দিয়েগো কর্তৃপক্ষের বায়োটেক স্টার্টআপের সুবিধা নিয়ে সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করে তাকেদা। আনুষ্ঠানিক নথি থেকে তথ্য পাওয়া গেছে, আগামী মাসের শেষ দিকে বন্ধ হবে কেন্দ্রটি। এখানকার 3 শতাধিক কর্মীর একটি অংশ ছাঁটাইয়ের অংশ হবেন। বাকিদের স্থানান্তর করা হবে অন্যান্য কারখানায়।
দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।